গুড মর্নিং বন্ধুরা। আজ আমি তোমাদের আসন্ন আরআরবি, এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসার কথা এরকম 20টি অঙ্কের একটা সেট করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 105 টাকা এবং সরল সুদ 100 টাকা। আসল নির্ণয় করো। তাহলে কি বলেছে দেখো, 2 বছরের সরল সুদ বলেছে 100 টাকা, তাহলে 1 বছরের সরল সুদ 50 টাকা। সরল সুদ কেমন হয় না, ধরো প্রথম বছরে সরল সুদ পেয়েছে 50 টাকা, আবার দ্বিতীয় বছরেও সরল সুদ পেয়েছে 50 টাকা, তাই 2 বছর পরে সরল সুদ হয়েছে 100 টাকা। আর কম্পাউন্ডিং ইন্টারেস্ট কী হয়েছে বা চক্রবৃদ্ধি সুদ, প্রথম বছরে সরল সুদ পেয়েছে 50 টাকা, দ্বিতীয় বছরে সুদ পেয়েছে 50 টাকা। এবং এই যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হয়েছে না 105 আর 100 মানে 5 টাকা। এই 5 টাকাটা কী হয়েছে না প্রথম বছরের সুদের ওপরে সুদ পেয়েছে এই 5 টাকা, সেই কারণেই চক্রবৃদ্ধি সুদ হয়েছে 50 50 100 প্লাস 5 105 টাকা। তাহলে বুঝতে পারলে যে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের যে পার্থক্যটা হয়, এই যে সেই পার্থক্যটা আর কিছুই নয়, প্রথম বছর সরল সুদের ওপরে সুদ। তাহলে কি হলো না 50 টাকার 1 বছরের সুদ 5 টাকা। তাহলে এখান থেকে সুদের হার বার করে নেবো। তাহলে আর সমান সমান কী হবে, আর সমান সমান হবে হচ্ছে আই ইন্টু 100 পি ইন্টু টি। তাহলে আই কত, এখানে আই হচ্ছে 5 টাকা ইন্টু 100, এখানে আসল কত 50 টাকা, টাইম কত 1 বছর। তাহলে কাটলে 50 দুগুণে 100 সমান সমান 10%। তাহলে সুদের হার 10%। তাহলে দেখো প্রথম বছর সরল সুদ হয়েছে কত 50 টাকা, তাহলে 10% হারে 1 বছরে 10% হারে 1 বছরের সুদ 50 টাকা। তাহলে আসল কত, এখান থেকে আমরা আসল কি করে বার করব, আসল পি ইজুকাল টু আমরা কি জানি, আসল পি ইজুকাল টু হচ্ছে আই ইন্টু 100, নিচে হচ্ছে টি বাই আর। তাহলে আই কত, এখানে আই হচ্ছে 50 ইন্টু 100, নিচে টাইম কত 1 বছর, আর কত 10%। তাহলে শূন্য কেটে গেল, তাহলে 500 টাকা। তাহলে আসল 500 টাকা। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 8 জনের গড় ওজন 1.5 কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন লোক আসে। নতুন লোকের ওজন কত? তো এই ক্ষেত্রে নতুন লোকের ওজন সমান সমান কার পরিবর্তে এসছে না 65 কেজি ওজনের একজনের পরিবর্তে এসছে। তাহলে 65 নতুন লোক আসার ফলে গড় ওজন বৃদ্ধি পেয়েছে বলে এখানে প্লাস। গড় ওজন কত করে বৃদ্ধি পেয়েছে না 1.5 করে বৃদ্ধি পেয়েছে। কতজনার গড় ওজন বৃদ্ধি পেয়েছে না 8 জনার গড় ওজন বৃদ্ধি পেয়েছে। অতএব এটাই হচ্ছে নতুন লোকের ওজন। তাহলে নতুন লোকের ওজন হচ্ছে 65 প্লাস 8 15 120 মানে 12.0, তাহলে 77। উত্তর 4। একজন অসাধু ব্যবসায়ী প্রচার করেন যে তিনি ক্রয়মূল্যে জিনিস বিক্রি করেন, কিন্তু তিনি 1 কেজির পরিবর্তে 800 গ্রামের ওজন ব্যবহার করেন। তার লাভের শতকরা হয় কত? তাহলে ধরি যে 1 কেজি মানে কত 1000 গ্রাম, 1 কেজি বা 1000 গ্রামের ক্রয়মূল্য 1000 টাকা। তাহলে 1000 গ্রাম 1000 টাকায় বিক্রি করার কথা, কিন্তু তিনি কি করছেন না ওজন কম দিচ্ছেন। কত দিচ্ছেন না 800 গ্রাম, 800 গ্রাম বিক্রি করছেন 1000 টাকায়। তাহলে 800 গ্রামের বিক্রয় মূল্য 1000 টাকা, কিন্তু 1000 গ্রামের ক্রয় মূল্য 1000 টাকা হলে 800 গ্রামের ক্রয় মূল্য কত? তাহলে 800 গ্রামের ক্রয় মূল্য হবে 800 টাকা। তাহলে 800 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি করছে, তাই তো? তাহলে তার লাভ কত হচ্ছে 1000 মাইনাস 800 মানে 200 টাকা। তাহলে 200 টাকা লাভ কত টাকার মধ্যে হচ্ছে 800 টাকার মধ্যে হচ্ছে। লাভের শতকরা হার ইন্টু 100। তাহলে দুটো শূন্য কেটে এটা কাটলে 4 4 25 100, তাহলে 25%। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে মান নির্ণয় করো। কি বলেছে না সাইন আলফা বাই 1 মাইনাস কস আলফা। ঠিক আছে, তাহলে লিখি আমরা সাইন আলফা বাই 1 মাইনাস কস আলফা। তাহলে এটাকে ওপর আর নিচে 1 প্লাস কস আলফা দিয়ে গুণ করব। তাহলে সাইন আলফা 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা ইন্টু 1 প্লাস কস আলফা। তাহলে কি হচ্ছে, ওপরে দেখো গুণ করলে হচ্ছে সাইন আলফা প্লাস সাইন আলফা কস আলফা, আর নিচে হচ্ছে 1 মাইনাস
কস স্কোয়ার আলফা। তাহলে কী হচ্ছে, সাইন আলফা প্লাস সাইন আলফা কস আলফা, আর নিচে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা। এবার এটাকে আলাদা করে দেবো, তাহলে কী হবে, সাইন আলফা বাই সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন আলফা কস আলফা বাই সাইন স্কোয়ার আলফা। এবার দেখো সাইন আলফা একটা স্কোয়ার কেটে গেল, আর এখানেও সাইন আলফার সঙ্গে একটা স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কি থাকছে, 1 বাই সাইন আলফা প্লাস কস আলফা বাই সাইন আলফা। তাহলে 1 বাই সাইন আলফা মানে কোসেক আলফা, আর কস বাই সাইন মানে কট আলফা। তাহলে উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 50 কিমি প্রতি ঘন্টা বেগে এ থেকে বিতে পৌঁছতে 5.5 ঘন্টা সময় লাগে। যদি বেগ 5 কিমি প্রতি ঘন্টা বৃদ্ধি করা হয় তবে তার সময় কত বাঁচবে। তাহলে প্রথমে ক্ষেত্রে 50 কিমি বেগে 5.5 ঘন্টায় কতটা পথ যায় সেটা বার করি। তাহলে আমরা জানি যে ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে স্পিড কত, এখানে স্পিড হচ্ছে 50 কিমি, আর সময় কত, 5 গুণ 1 2 ঘন্টা, মানে 5 দুগুণে 10 আর 1 11 2 ঘন্টা, তাহলে 2 দিয়ে কাটলে 25, তাহলে 275 কিলোমিটার। এইবার কি বলেছে, গতিবেগ 5 কিমি বাড়ালে গতিবেগ হবে 50 প্লাস 5 55 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তার সময় কত লাগবে, তাহলে এখান থেকে সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত 275 বাই স্পিড কত হবে 50 প্লাস 5 55, তাহলে এটা কাটলে 5 ঘন্টা। তাহলে আগে লাগতো 5.5 ঘন্টা, এখন লাগছে 5 ঘন্টা, আধ ঘন্টা বেঁচেছে, মানে 30 মিনিট সময় বেঁচেছে। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক দেখো, বলেছে যদি x সমান সমান 7 মাইনাস 4 রুট 3 হয় তবে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্সের মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কগুলো কীভাবে করবে না, এখানে বলেছে x সমান সমান 7 মাইনাস 4 রুট 3, তাহলে 7কে লিখবো 4 প্লাস 3 মাইনাস 4 রুট 3, তাহলে 4কে লিখবো 2 স্কোয়ার আর 3কে লিখবো রুট 3 তার স্কোয়ার, মাইনাস 4কে ভাঙবো 2 গুণ 2 ইন্টু রুট 3, তাহলে দেখো কী হচ্ছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে হচ্ছে 2 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এক্সের মান। তাহলে রুট এক্স সমান সমান হবে কত না, রুট এক্স সমান সমান হবে 2 মাইনাস রুট 3। ঠিক আছে, এবার 1 বাই রুট এক্স, 1 বাই রুট এক্স সমান সমান কত হবে, 1 বাই 2 মাইনাস রুট 3, তাহলে ওপর এটাকে করণীয় করতে হবে। তাহলে 1 বাই 2 মাইনাস রুট 3, 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3, মানে 2 মাইনাস রুট 3 আছে, 2 প্লাস রুট 3 দিয়ে ওপর নিচ গুণ করে দিলাম। তাহলে ওপরে কত আসছে 2 প্লাস রুট 3, আর নিচে কত আসছে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। তার মানে দেখো 2 স্কোয়ার 4 আর রুট 3 স্কোয়ার 3, 4 মাইনাস 3 মানে 1, তাহলে হবে কত 2 প্লাস রুট 3। এইবার হচ্ছে কার মান চেয়েছে না, রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স। তাহলে রুট এক্সের মান কত 2 মাইনাস রুট 3, আর 1 বাই রুট এক্সের মান হচ্ছে 2 প্লাস রুট 3, রুট 3 কেটে গেল, 2 2 যোগ করলে 4, তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক দেখো, বলেছে 12, 24, 48, 60 এবং 96 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে আগে কি করতে হবে, 12, 24, 48, 60 এবং 96 এর লসাগু করতে হবে। তো আমি লিখতে লিখতে দেখলাম সবগুলো 12 দিয়ে বিভাজ্য, তাহলে এটা প্রথমে 12 দিয়ে দেবো, ভাগ দেবো। তাহলে 12 1 12, 12 দুগুণে 24, 4 12 48, 5 12 60, 8 12 96। এরপর এটা 2 দিয়ে যাবে, 1 2 1 2, 2 দুগুণে 4, 5 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে, তাহলে 2 1 1 1 5, 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 4 12 48, তাহলে লসাগু হচ্ছে 480। এবার বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তা আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পরে 4টে শূন্য, এটা 480 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 480 দিয়ে ভাগ করলে দুবার যাবে 960, তাহলে 40 শূন্য, তাহলে গেল না 200,
তাহলে এবার দেখো বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে দেখো এখান থেকে যদি 400 বিয়োগ করি তাহলে কিন্তু এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকবে না, তাহলে আমাকে যোগ করতে হবে। তাহলে কত যোগ করব? যোগ করব হচ্ছে 480 মাইনাস 400 সমান সমান 80 যোগ করতে হবে। তাহলে 80 যোগ করলে সংখ্যাটা কত হবে? 10080। এটাই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 12, 24, 48, 60 এবং 96 দিয়ে বিভাজ্য। অতএব উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 160 টাকায় 90টি চকলেট বিক্রি করে একজন চকলেট ব্যবসায়ী 20% ক্ষতি হয়। 96 টাকায় কটি চকলেট বিক্রি করলে তার 20% লাভ হবে? তাহলে দেখো 90টি চকলেট বিক্রি করেছে 160 টাকায়, এতে তার কত হয়েছে? 20% ক্ষতি হয়েছে। তাহলে 20% যদি 160 টাকায় বিক্রি করে ক্ষতি হয়, 90টি চকলেটের ক্রয় মূল্য কত? 90টি চকলেটের ক্রয় মূল্য হবে 100/80। তাহলে 2 কাটলে 200 টাকা। তাহলে 90টি চকলেটের ক্রয় মূল্য 200 টাকা। এবার যদি 90টি চকলেট 20% লাভে বিক্রি করতে হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 120/100। তাহলে এটা কেটে গেল, তাহলে 12 দুগুণে 24, 240 টাকা। তাহলে 90টি চকলেট বিক্রয় মূল্য 240 টাকা যখন 20% লাভ হবে। এবার কি বলেছে? 96 টাকায় কটি চকলেট বিক্রি করবে? তাহলে 240 টাকায় বিক্রি করছে 90টি চকলেট, তাহলে 96 টাকায় কটি চকলেট বিক্রি করবে? 90/240 ইন্টু 96। শূন্য কেটে গেল, 3 3 9, 3 8 24, 8 12 96, 3 12 36, 36টি চকলেট। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 7500 টাকার 12% বার্ষিক সুদের হারে 2 বছর 4 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? আসন্ন পূর্ণসংখ্যায় বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এবার আমরা বার করি আগে 7500 টাকার 12% হারে 2 বছরের সবৃদ্ধি মূল। তাহলে সবৃদ্ধি মূলের ফর্মুলা আমরা কত জানি? না, এ সমান সমান পি হচ্ছে 7500 ইন্টু 1 প্লাস আর মানে 12/100 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 7500 এটা 12 দিয়ে কাটলে 3 4 12, 4 25 100, তার মানে 25 1 25 আর 3 28, তাহলে 28 স্কোয়ার বাই 25 স্কোয়ার, তাহলে 28 গুণ 28, আর নিচে হবে হচ্ছে 25 গুণ 25। তাহলে 25 দিয়ে কাটলে 3 25 75, আর 25 দিয়ে কাটলে 25 12 300। এবার এটা গুণ করে দিতে হবে। 28 28 কত? 28 28 হচ্ছে 784। তাহলে 12 গুণ 784, 12 দিয়ে এটা গুণ করতে হবে। 4 12 48 এর 8, 8 12 96, আর 4 100, 7 12 84, আর 10 94, তাহলে 9408। তাহলে 9408 হচ্ছে 2 বছরে 7500 টাকা সবৃদ্ধি মূল। তাহলে এখান থেকে সুদ যা বার করে রাখি, সুদ যা বার করতে গেলে 7500 টাকা বিয়োগ দিতে হবে। তাহলে 0 8 9 1, তাহলে 1908 টাকা 2 বছরের সুদ হয়েছে। এখনও 4 মাসের আমার সুদ বার করতে হবে। তাহলে এবার আমার 4 মাসের সুদ যখন বার করব তখন সুদ আসল কত? তখন সুদ আসল হচ্ছে 9408 টাকা। তাহলে 9408 টাকা 4 মাসের এবার সুদ বার করব। তাহলে 4 মাস মানে 4/12 ইন্টু 12% হারে সুদ। তাহলে 100 100 করে গেলো, 4 25 100, তাহলে 25 দিয়ে এটা ভাগ করতে হবে। 25 দিয়ে ভাগ করলে 3 25 75, 19 190, 7 25 175, 158, 6 25 150, 80, 3 25 75, মানে দেখো 376 টাকা। তাহলে এই 376 টাকা আবার এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে যোগ হলে হবে কত? 8 আর 6 14, 4 হাতে রইল 1, 7 1 8, 9 3 12, 2 হাতে রইল 1, 1 1 2, 2284 টাকা। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক দেখো বলেছে এক্স ওয়াই এবং জেড একটি কাজ সম্পূর্ণ করতে 18 দিন সময় নেয়। যদি এক্স একা কাজ করে তবে সে 36 দিনে শেষ করে, এবং যদি ওয়াই একা কাজ করে তবে সে 60 দিনে শেষ করে। জেড একা কাজ সম্পূর্ণ করতে কত সময় নেবে? তাহলে প্রথমে আমরা কি লিখব? না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনজনে কত দিনে করছে? তিনজনে করছে 18 দিনে। এক্স একা কত দিনে কাজটা করছে? এক্স একা করছে 36 দিনে। আর ওয়াই একা কত দিনে কাজটা করছে? ওয়াই একা করছে 60 দিনে। তাহলে 18, 36 আর 60-এর লসাগু হচ্ছে 180। তাহলে মোট কাজের পরিমাণ হচ্ছে 180 ইউনিট।
ঠিক আছে। এবার তাহলে দেখো এক্স ওয়াই জেড 18 দিনে এই 180 ইউনিট করছে, তাহলে একদিনে কত ইউনিট করছে? একদিনে এক্স ওয়াই জেড করবে হচ্ছে 180/18 মানে 10 ইউনিট। এবার ওয়াই এক্স এক্স 36 দিনে 180 ইউনিট করছে, এক্স যদি 36 দিনে 180 ইউনিট করে একদিনে কত করবে? একদিনে করবে 180/36 মানে 5 ইউনিট। আর ওয়াই 60 দিনেই এই 180 ইউনিটই কাজ করছে, তাহলে ওয়াই একদিনে কত ইউনিট কাজ করবে? ওয়াই একদিনে করবে 180/60 মানে 3 ইউনিট। এইবার ইকুয়েশন তৈরি করি। ইকুয়েশনটা কী হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড একসঙ্গে যত ইউনিট কাজ করবে, এক্স একা প্লাস ওয়াই একা প্লাস জেড একা সেই একই ইউনিট কাজ করবে, তাহলে এক্স ওয়াই জেড একসঙ্গে করছে 10 ইউনিট কাজ। তাহলে এক্স একা কত ইউনিট করছে? 5 ইউনিট। ওয়াই একা করছে 3 ইউনিট। তাহলে আর জেড কত করবে? এখান থেকে জেড সমান সমান 5 3 8, 10 থেকে 8 গেলে 2 ইউনিট কাজ। তাহলে জেড একা একদিনে 2 ইউনিট কাজ করছে, তাহলে টোটাল কাজ কত? 180 ইউনিট। তাহলে জেডের টোটাল কাজ করতে কত সময় লাগবে? 180/2 মানে 90 দিন। তাহলে জেড কত দিনে কাজটা করবে? 90 দিনে। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক। 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 9, সংখ্যাটির সাথে 27 যোগ করা হলে সংখ্যাগুলি পরস্পর স্থান পরিবর্তন হয়ে যায়, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমি ধরি এককের সংখ্যা এক্স, তাহলে দশকের অঙ্ক কত হবে? কারণ দুটোর যোগফল 9, তাহলে আরেকটা হবে হচ্ছে 9 - x। তাহলে সংখ্যাটা কত হবে? আমরা জানি দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ করে এককের অঙ্ক যোগ করতে হয়। তাহলে 10 গুণ 9 - x প্লাস x, এটা হচ্ছে অরিজিনাল সংখ্যা। এবার কি বলেছে? সংখ্যাটির সাথে 27 যোগ করা হলে সংখ্যাগুলি পরস্পরের স্থান পরিবর্তন হয়। তাহলে এর সঙ্গে যদি আমরা 27 যোগ করি কী হবে? স্থান পরিবর্তন হবে। স্থান পরিবর্তন হবে মানে এই দশকের অঙ্কটা এককের অঙ্ক হবে, এককের অঙ্কটা দশকের অঙ্ক হবে। তাহলে সংখ্যাটা কী হবে? সংখ্যাটা দেখো, এককের অঙ্ক দশকের অঙ্ক হলে 10 দিয়ে এই এক্স গুণ হবে প্লাস 9 - x যোগ হয়ে যাবে। তাহলে সংখ্যাটার স্থান পরিবর্তন হয়ে গেল। এবার এই সমীকরণটা সমাধান করলে উত্তর বেরিয়ে আসবে। তাহলে আমরা করি 9 × 10 = 90 মাইনাস 10x প্লাস এক্স প্লাস 27, আর এখানে হবে 10x প্লাস 9 মাইনাস এক্স। তাহলে এটা যোগ করলে 90 আর 27 117 মাইনাস 9x সমান সমান 9x প্লাস 9। তাহলে এটা ওদিকে নিয়ে গেলে 9 9 18x সমান সমান 117 থেকে 9 গেলে 108। তাহলে x সমান সমান 6। তাহলে দেখো x কি ধরেছিলাম? এককের অঙ্ক। তাহলে এককের অঙ্ক হচ্ছে 6। তাহলে দশকের অঙ্ক কত হবে? দশকের অঙ্ক 3। সংখ্যাটা কত হবে? আমরা বলেছিলাম যে দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ করে এককের অঙ্ক যোগ করতে হবে। তাহলে 3 × 10 = 30 আর 6 36, সংখ্যাটা 36। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে বালু এবং রবি একই বিন্দু থেকে 7 মিটার প্রতি সেকেন্ড এবং 5 মিটার প্রতি সেকেন্ড বেগে বিপরীত দিকে ছুটতে শুরু করলো। 42 মিনিট পর তারা একে অপরের থেকে কত দূরে থাকবে? দেখো, বালু আর রবি কী করেছে? একজন এদিকে ছুটেছে, বিপরীত দিক বলেছে, আরেকজন এদিকে ছুটেছে। তাহলে এ যদি যাচ্ছে 7 মিটার প্রতি সেকেন্ড আর এ যাচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পরে দুজনের মধ্যে দূরত্ব কত হবে? না, 1 সেকেন্ড পরে দুজনের মধ্যে দূরত্ব হবে 7 + 5 সমান সমান 12 মিটার। এবার 12 মিটার 1 সেকেন্ড পরে যদি দূরত্ব হয়, 60 সেকেন্ড পরে কত দূরত্ব হবে? 60 সেকেন্ড পরে দূরত্ব হবে যে 12 × 60 এত মিটার। তাহলে এই 60 সেকেন্ড পরে যেটা দূরত্ব সেটাই হচ্ছে 1 মিনিট পরে দূরত্ব হয়েছে। এবার 1 মিনিট পরে যদি এই দূরত্ব হয়, 42 মিনিট পরে কত দূরত্ব হবে? × 42। তাহলে এত মিটার দূরত্বটা হয়েছে। কিন্তু আমার দেখো অপশনে উত্তরগুলো সব কিলোমিটারে আছে, তাহলে মিটারকে কিলোমিটারে নেব। মিটারকে কিলোমিটারে নিতে গেলে কী করতে হবে? মিটারকে কিলোমিটারে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে এটাই হচ্ছে সেই কিলোমিটার। 42 মিনিট পর দুজনের মধ্যে দূরত্ব। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। 0 0 কেটে দিলাম, আর কিন্তু এগোবো না। তাহলে এবার 12কে 42 দিয়ে গুণ করলে 4 12 12 দুগুণে 24 4 হাতে 2 4 12 48 7 দিয়ে 50 × 6, তার মানে 4 6 24 5 6 30, আর নিচে আছে দুটো শূন্য মানে 30.24 কিলোমিটার। উত্তর 1। পরের অঙ্ক বলেছে পরপর দুটি জোড় সংখ্যার লসাগু 144, সংখ্যাগুলো কি কি? দেখো, যখন পরপর দুটি জোড় সংখ্যার লসাগু বলে দেবে সেটাকে কি করতে হবে? প্রথমে লসাগুটা কত বলেছে? 144।
এই পরপর দুটি জোড় সংখ্যা লসাগু যখন 144 বলবে প্রথমে একে 2 দিয়ে ভাগ করবে। 2 দিয়ে ভাগ করলে কত আসবে না 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে হচ্ছে 72। তাহলে এই 72কে দুটো পরস্পর এই 72কে পরপর দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করবে। গুণফল এটার কত হবে? এটা হবে হচ্ছে 8 নং 72, তাই তো? এবার কি করবে? এই 2 দিয়ে পরপর গুণ করে দেবে। তাহলে 8 গুণ 2 আর 9 গুণ 2, তাহলে সংখ্যা হলো 8 দুগুণে 16 আর 9 দুগুণে 18। তাহলে সংখ্যা দুটি কী কী? 16 আর 18। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যখন ক্যামেরার দাম 20% হ্রাস পায় তখন তার বিক্রয় 80% বেড়ে যায়, আয়ের ওপর কী প্রভাব পড়বে? এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে ফর্মুলাটা কী হয় না a প্লাস বি প্লাস এ বি বাই 100। এখানে দেখো এ মানে কত? এ মানে হচ্ছে 20% হ্রাস, তার মানে হ্রাস মানে আমরা লিখব -20, আর বি মানে কত? 80% বৃদ্ধি, তার মানে বি হচ্ছে +80। এবারে মানটা এখানে বসাই, তাহলে এর জায়গায় বসাবো -20 প্লাস 80 প্লাস এর জায়গায় বসাবো -20 ইন্টু 80 বাই 100। তাহলে -20 প্লাস 80 হচ্ছে 60, আর এই প্লাসে মাইনাসে -20 ইন্টু 80 বাই 100। 0 0 কেটে গেল, 8 দুগুণে 16, তাহলে 60 - 16 মানে 44। 44-এর সাইনটা কি এসছে? পজিটিভ। পজিটিভ মানে এটা বৃদ্ধি পেয়েছে। যদি এটা মাইনাস আসতো তাহলে হ্রাস পেয়েছে। তাহলে 44% বৃদ্ধি পেয়েছে। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 2153 টু দি পাওয়ার 167 এই রাশিটির এককের অঙ্ক কত হবে? এই এককের অঙ্ক যখন অঙ্কে জিজ্ঞেস করা হবে তখন আমরা যেই সংখ্যাটা দেওয়া থাকবে তার এককের অঙ্কটা নিয়েই কাজ করব। তাহলে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে তার এককের অঙ্ক কত? না এককের অঙ্ক 3। এবার দেখো 3 টু দি পাওয়ার যখন 1 হয় তখন আমরা কত হয়? 3। আর 3 টু দি পাওয়ার 2 এককের অঙ্ক হবে 9। 3 টু দি পাওয়ার 3 এককের অঙ্ক হবে 27 হয়, তাহলে এককের অঙ্ক হচ্ছে 7। আর 3 টু দি পাওয়ার 4 এককের অঙ্ক কত হচ্ছে? হয় 81, এককের অঙ্ক হবে 1। এবার 3 টু দি পাওয়ার 5 হলে এককের অঙ্ক 81 ছিল, এবার 3 টু দি পাওয়ার 5 হলে 243, তাহলে এককের অঙ্ক 3। তাহলে আবার এককের অঙ্ক 3-এ রিপিট করছে। তাহলে দেখা যাচ্ছে যে পাওয়ার 4 বার অন্তর অন্তর আবার 1 হয়ে যাচ্ছে। সেই কারণে এখানে অঙ্কের ক্ষেত্রে যেই পাওয়ারটা দেওয়া থাকবে সেটাকে 4 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে দেওয়া আছে কত পাওয়ার? 167। একে 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 4 16, 4 1 4। তাহলে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে 3। তাহলে এককের অঙ্ক হচ্ছে কত ছিল? 3। তার পাওয়ার এই ভাগশেষ 3 আছে বলে 3 টু দি পাওয়ার 3 এর যা এককের অঙ্ক হবে সেটাই উত্তর। তাহলে আমরা এখানে বাড়ি করে রেখেছি 3 টু দি পাওয়ার 3 এককের অঙ্ক 7, তাহলে উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 5 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 4:5। 5 বছর পরে এ ও বি এর বয়সের অনুপাত হবে 6:7। যদি বর্তমানে সি বি এর থেকে 10 বছরের ছোট হয় তাহলে এর বর্তমান বয়সের সাথে সি এর বর্তমান বয়সের অনুপাত কত হবে? তাহলে দেখো 5 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত কত ছিল? না A:B ছিল হচ্ছে 4:5। তাহলে 5 বছর আগে এর বয়স ধরি 4x, তাহলে বি এর বয়স হবে 5x। তাহলে 5 বছর পর, তাহলে 5 বছর আগে যদি এর বয়স 4x থাকে তাহলে 5 বছর পরে এর বয়স কত হবে? না দেখো 5 বছর আগে এর বয়স ছিল হচ্ছে 4x, তাহলে এখন বি এর বয়স কত হবে? না +5। আর আরও 5 বছর পরে এর বয়স কত হবে? না +5 +5 +10, তাহলে 4x + 10। আর বি এর বয়স হবে হচ্ছে 5x + 10। এটাই বলেছে এখন ওদের বয়সের অনুপাত কত? এখন বয়সের অনুপাত 6:7, তাহলে 6/7। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি, 5 6 30x প্লাস 60, 4 7 28x প্লাস 70, তাহলে 2x = 10। তাহলে অতএব x = কত হলো? 5। তাহলে দেখো 5 বছর আগে এর বয়স কত ছিল? 5 বছর আগে এর বয়স ছিল 4 গুণ 5, আর বি এর বয়স কত ছিল? 5 গুণ 5, মানে এর বয়স হচ্ছে 4 5 20, বি এর বয়স 25, তাই তো? এটা বি।
তাহলে এখন এর বয়স কত? এখন এর বয়স হবে হচ্ছে 20 প্লাস 5 25, কারণ 5 বছর আগের বয়স এটা পেয়েছিলাম, তাহলে এখন 5 বছর পর হয়েছে, তাহলে 25, আর বিয়ের বয়স হবে হচ্ছে 25 প্লাস 5 মানে 30। এবার কি বলেছে যে সি বিয়ের থেকে 10 বছরের ছোট, তাহলে বিয়ের থেকে 10 বছরের ছোট হলে সি এর বয়স কত হবে? সি এর বয়স হবে হচ্ছে 30 মাইনাস 10, তার মানে 20। তাহলে এখন বলেছে বর্তমানে এ আর বি এর বয়সের, এ আর সি এর বয়সের অনুপাত কত? তাহলে বর্তমানে এর বয়স হচ্ছে 25, সি এর বয়স 20, তাহলে অনুপাত হবে 5 5 25, 4 5 20, তাহলে 5:4, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যোগফল নির্ণয় করো। 3 পূর্ণ 1-এর 3 প্লাস 33 পূর্ণ 1-এর 3 প্লাস 333 পূর্ণ 1-এর 3 প্লাস 3333 পূর্ণ 1-এর 3 প্লাস 33333 পূর্ণ 1-এর 3। তাহলে এই যোগটার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে পূর্ণ সংখ্যার যোগফলটা করে ফেলবো। তাহলে পূর্ণ সংখ্যা কী কী আছে না 33333, তারপরে আছে 3333, তারপরে আছে 333, তারপরে 33, তারপরে 3। তাহলে এই যোগটা করি, তাহলে 3 5 15, 3 4 12, 1 13, 3 3 9 আর 1 10, 3 3 6 আর 1 7, আর 3 3735 হলো। এইবার দেখো ভগ্নাংশগুলো কি আছে না 1-এর 3 প্লাস 1-এর 3 প্লাস 1-এর 3 প্লাস 1-এর 3 প্লাস 1-এর 3, 5টা 1-এর 3 আছে। এইবার দেখো এই 3টে 1-এর 3 যদি যোগ করি, 1-এর 3 প্লাস 1-এর 3 প্লাস 1-এর 3 যোগ করলে কত হবে? 1 হবে। তাহলে এখানে আমরা 1 যোগ করে দিই। 1 যোগ করলে কত হবে? 3736, ঠিক, সরি 3736, ঠিক আছে। এইবারে পড়ে থাকলো কত? দুটো 1-এর 3, 1-এর 3 প্লাস 1-এর 3, এটা যোগ করলে কত হবে? 2-এর 3, তাহলে 3736 পূর্ণ 2-এর 3, তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 44 বর্গ সেমি। যদি বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং এবি বাহুর মধ্যবিন্দু ই হয়, তবে বি ডি ই এর ক্ষেত্রফল বর্গ সেমিতে কত? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা এবিসি ত্রিভুজ আঁকি। এটা ধরো একটা এ বি সি ত্রিভুজ, এর ক্ষেত্রফল 44 বর্গ সেমি। এবার কি বলেছে? বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং এবি বাহুর মধ্যবিন্দু ই, তবে বিডিই, তাহলে ত্রিভুজটা হচ্ছে এরকম। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। দেখো, আমরা যদি ধরে নিই যে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে ইএফ যোগ করি আর এফডি যোগ করি। দেখো এখানে 4টে ত্রিভুজ পাওয়া যাচ্ছে, 1 2 3 4, এখানে 4টে ত্রিভুজ পাওয়া যাচ্ছে। এই 4টে ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান। তাহলে যদি 4টে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়, তাহলে প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল কত না প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে মোট ত্রিভুজের, বড় ত্রিভুজের ক্ষেত্রফলের থেকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 44 বর্গ সেমি, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 11 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটা একটা ত্রিভুজ। এবার দেখো বিডিই, এই ত্রিভুজটা এই 4টে ত্রিভুজেরই একটা ত্রিভুজ, তাহলে বিডিই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 11 বর্গ সেমি, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি দুটি লম্ববৃত্তাকার ড্রামের ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 3:4 হয় এবং তাদের উচ্চতার অনুপাত 4:9 হয়, তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে? আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে আমরা কি জানি না সিলিন্ডারের আয়তন কি? সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রথম সিলিন্ডার আয়তন হবে পাই R1 স্কোয়ার H1, আর দ্বিতীয় সিলিন্ডারটার আয়তন হবে পাই R2 স্কোয়ার H2। এর দুটোর অনুপাত চেয়েছে। এবার দেখো পাই R1 কত বলেছে না, R1 বলেছে ব্যাসার্ধের অনুপাত 3:4, মানে প্রথমটা যদি 3 হয় দ্বিতীয়টা 4, তাহলে প্রথমটা 3 ধরছি, তাহলে R1 স্কোয়ার, R1 3, তার মানে 1 স্কোয়ার, R1 স্কোয়ার মানে দুটো 3 লিখে দিলাম, আর এখানে পাই R2 স্কোয়ার, R2 হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার মানে 4 × 4। এবার H1 দেখো উচ্চতার অনুপাত বলেছে 4:9, তাহলে প্রথমটার উচ্চতা 4 আর দ্বিতীয়টার উচ্চতা 9, তাহলে এই দুটোর অনুপাত বার করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো পাই পাই কেটে গেল, একটা 4 কেটে গেল, আর 3 3 9, এই 9-এর সাথে কেটে গেল, তাহলে থাকছে 1:4, তাহলে উত্তর 3।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে এক্স টু দি পাওয়ার 2a সমান সমান ওয়াই টু দি পাওয়ার 2b সমান সমান জেড টু দি পাওয়ার 2c নট ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার সমান সমান ওয়াই জেড হয়, তবে এ বি প্লাস বিসি প্লাস সিএ বাই বিসি এর মান কত? ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে কি বলেছে না এক্স টু দি পাওয়ার 2a সমান সমান ওয়াই টু দি পাওয়ার 2b সমান সমান জেড টু দি পাওয়ার 2c, এটা সমান সমান কে, এটা ধরলাম। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 2a সমান সমান কে, তাহলে এক্স সমান সমান কে টু দি পাওয়ার 1/2a। এবার তাহলে ওয়াই টু দি পাওয়ার 2b সমান সমান কে, তাহলে ওয়াই সমান সমান কে টু দি পাওয়ার 1/2b। আর জেড টু দি পাওয়ার 2c সমান সমান কে, তাহলে জেড টু দি পাওয়ার জেড সমান সমান কে টু দি কে পাওয়ার 1/2c। ঠিক আছে, এরপরে একটা কি বলেছে, আমাকে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, কি দিয়েছে না এক্স স্কোয়ার সমান সমান ওয়াই জেড। এখানে আমি মানগুলো বসিয়ে দেবো। তাহলে এক্স এর মান কি না কে টু দি পাওয়ার 1/2a এর স্কোয়ার, আর ওয়াই এর মান কি কে টু দি পাওয়ার 1/2b, আর জেড এর মান কি কে টু দি পাওয়ার 1/2c। তাহলে এই স্কোয়ারটা যদি ভেতরে ঢুকে কে টু দি পাওয়ার 2/2a সমান সমান, এখানে দেখো বেস যদি একই হয় তাহলে পাওয়ার গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে কে টু দি পাওয়ার 1/2b প্লাস 1/2c। এবার দেখো দুটো ইসের কে এর বেসটা এক কে, তাহলে বেস যদি আবার দুপাশের এক হয় তাহলে পাওয়ার দুটো সমান হয়, তাহলে 2/2a সমান সমান 1/2b প্লাস 1/2c। ঠিক আছে, তাহলে এটা 2 কেটে গেল, 1/a এদিকে একটা লসাগু করলে 2bc লসাগু হবে, তাহলে c প্লাস b। ঠিক আছে, তাহলে 2bc সমান সমান হচ্ছে এসি প্লাস এবি। ঠিক আছে, এরপরে কার মান বার করতে বলেছে না বার করতে বলেছে হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ বাই বিসির। তাহলে দেখো এখানে দেখো এসি প্লাস এবি, এসি প্লাস এবি, এই যে এবি আর এসি এর মান কত বলেছে না 2bc, তাহলে এখানে 2bc প্লাস বিসি বাই বিসি, তাহলে হচ্ছে 3bc বাই বিসি, এই বিসি বিসি কেটে গেলে 3, তাহলে উত্তর 4।